আসসালামু আলাইকুম দর্শক। হাকিম নড়ে কিন্তু হুকুম নড়ে না। কথাটা একটা মর্মার্থ আছে। আজকে সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে এই কথাটা নিয়ে এবং সামিরার পলায়ন পর্ব নিয়ে কিছু কথা বলবো। এই কথাগুলো বলার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাহেবের কাছ থেকে একটা ইনফরমেশন জানতে পেরেছি আমি রিসেন্টলি। এখন ইনফরমেশনের সত্যতা কতটুকু সেটা ওই সময়ে যারা আছেন তারা বুঝতে পারবেন। সামিরার বাবা শফিকুল হীরা সাহেব, তিনি কিন্তু শেখ কামালের বন্ধু ছিলেন। এখন ধরেন আপনার একটি ভাই আছে, আপনি সংসারের একজন বড় বোন, একটা পরিবারে আপনি বড় মেয়ে। তো আপনার ছোট ভাইয়ের বন্ধুরা আপনার বাড়িতে আসে এবং ছোট ভাইয়ের বন্ধু ছোট ভাইয়ের মতোই। আর সেটা যদি এরকম হয় যে ছোট ভাই মারা গেছে, ছোট ভাইয়ের বন্ধু বেঁচে আছে, তাহলে ছোট ভাইয়ের বন্ধুটাই অনেক সময় ছোট ভাইয়ের জায়গাটাই নিয়ে নেয়। এখন বিষয়টা যদি এরকম হয় যে শেখ কামালের বন্ধু শফিকুল হক হীরা শেখ কামালের অ্যাবসেন্সে সে তো শেখ হাসিনার ভাই। এখন শেখ হাসিনার ভাইয়ের মেয়ে কোনো বিপদে থাকবে, শেখ হাসিনার ভাইয়ের মেয়ের জেল জরিমানা হবে, শেখ হাসিনার ভাইয়ের মেয়েকে নিয়ে আইন আদালত হবে, কোর্ট কাচারি হবে, এইটা কি শেখ হাসিনা হইতে দেবে? আপনারা খালি সাগর রনির হত্যার দিকে চিন্তা করে দেখেন না, মেজর সিনহা হত্যার দিকে চিন্তা করে দেখেন না, বিডিআর হত্যার দিকে চিন্তা করে দেখেন না। এগুলোর কি সুষ্ঠু তদন্ত হয়েছে? যে তদন্ত হয়েছে সেটিকে তো অনেকে আই ওয়াশ বলছে, আমার কথা না। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিডিআর হত্যাকাণ্ডের যারা সাফারার তারা, মেজর সিনহা হত্যাকাণ্ডে যারা সাফারার তারা, সাগররণী হত্যাকাণ্ডে যারা সাফারার তারা, তারা তো স্পষ্টভাবে কখনো শেখ হাসিনার নাম ধরে কিছু বলতে পারে না, কারণ শাসন আমলটা শেখ হাসিনার। ভাই, ব্যাপারটা এরকম হয়ে গেল যে আপনার এলাকার কমিশনার, তার কাছে আপনি বিচার নিয়ে গেলেন। কি বিচার নিয়ে গেলেন? যে ভাই আমার গরুটা কে জানে কিছু ছেলে পেলে জবাই দিয়ে খেয়ে পিকনিক করে ফেলছে, আপনি এর বিচার করেন। এখন কমিশনার দেখলো এবং আপনিও জানেন যে এই গরুটা জবাই দিয়ে খেয়ে পিকনিক করছে কমিশনারের ছেলে। এখন আপনি কমিশনারের কাছে বিচার না দিতে উপায় নাই। আপনি কার কাছে বিচার দিবেন? ওই এলাকার হর্তাকর্তা তো কমিশনারই। কমিশনার কি বিচার করবে তার ছেলের? এতটা সুষ্ঠু, এতটা সৎ, এতটা অনেস্ট বিচারক কি আমাদের দেশে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো এতটা সৎ অনেস্ট বিচারক কি আমাদের দেশে আছে? যদি তাই থাকতো তাহলে এতগুলো কেস এতগুলো কেস পেন্ডিং থাকে, এত বিচারহীনতা দেশের ভিতরে। একজন ন্যায় বিচারক, একজন ন্যায় সৎ শাসক যেই দেশে আছে, সেই দেশে এত অবিচার হয় না। যাই হোক, কথা বলছিলাম শফিকুল হক হীরা, যে তার সম্পর্ক শেখ কামালের সঙ্গে। এখন গত ২৯টা বছর সামিরা বলে বা সবাই বলে, অনেকেই বলে, ওই ২৯টা বছর কেন বিচার হইল না? এই ২৯টা বছর তারা কি করছে? বিচারটা কেন হইল না? তদন্তটা পরিপূর্ণ তারা রায় মেনে নিতে পারছে না কেন? ভাই, ওই যে কমিশনারের মতো হয়ে গেছে বিষয়টা। যার কাছে বিচার দিছে তার ভাই তো, ভাইয়ের
সন্তানই তো এই কাজটা করছে, কি বিচার করবে বলেন? কি বিচার করবে সে? যদি বিষয়টা এরকম হইতো যে হীরা সাহেবের বন্ধু শেখ কামাল না হইতো, যদি বিষয়টা এরকম হইতো যে শেখ হাসিনার ছোট ভাইয়ের মতো হীরা সাহেব না হইতো, দেখেন ওই সময়ে নীলা চৌধুরী একজন জাতীয় পার্টির নেত্রী, যদিও জাতীয় পার্টি ওই সময়ে ভ্যানিশ প্রায়, মানে তখন ওদের সবগুলা জেলে দৌড়াইতেছে, এরশাদ পার্টির জেলে, এরশাদের সাথে এগেনস্টে আন্দোলন করে শেখ হাসিনা তখন বা বিএনপি বা আওয়ামী লীগ এরশাদকে হটিয়ে ক্ষমতায় আসলো, স্বৈর শাসককে হটিয়ে ক্ষমতায় আসলো। এরশাদের শত্রু তখন হাসিনা খালেদা, সেই দলেরই একজন হচ্ছে নীলা চৌধুরী। এখানে একটা পয়েন্ট আছে, নীলা চৌধুরী যদি ওই সময়ে এরশাদের পার্টি না করে আওয়ামী লীগ বা বিএনপি করতো, তাহলে বিএনপির শাসন বলে অথবা আওয়ামী লীগের শাসন বলে কিছু একটা নীলা চৌধুরী পাইতো। সেটা তর্কের খাতিরেই বলছি, রাজনৈতিক ক্ষমতা বলে কিছু একটা সে পাইতো। আপনারা বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেখেছেন, কারো শাস্তি হয়েছে? কি শেষমেশ আদালতের রায় তো ঠিক হয়েছে, কিন্তু শাস্তি কার্যকর হয়েছে কারো? তো ওই যে হাকিম নড়ে হুকুম নড়ে না। এখন শেখ হাসিনা নাই, এখন শেখ হাসিনা নাই, তাই সাবিরাকে পালাইতে হয়েছে। শেখ হাসিনা থাকলে সাবিরাকে পালাইতে হইতো না। সে যে দাপটের সঙ্গে এতদিন ক্যামেরার সামনে ইন্টারভিউ দিছে, মডেলিং করছে, যা যা করছে, বিয়ে শাদী যা যা করছে, সে তাই তাই কন্টিনিউ করতো। যেহেতু এখন শেখ হাসিনা নাই, হীরা সাহেবের বোন নাই, তাই তাদেরও কিন্তু একটু খুঁটি নড়বড়ে হয়ে গেছে। এখন ভয় কাজ করছে যে, তর্কের খাতিরে বলছি, হয়তো এটা সালমান শাহ আত্মহত্যা করেছে, আত্মহত্যা করলেও যদি তার শাস্তি হয়, যদি সালমান শাহ আত্মহত্যা করেও থাকে তারপরে যদি তার শাস্তি হয়, তার যদি জেলে যেতে হয়, আপনারা জানেন সামিরা কতটা বিলাসিতা পছন্দ করে, কতটা আরাম আয়েশ পছন্দ করে। সামিরা একটা কথা বলে যে সালমান শাহ ফ্যানে লটকাইছে দেখে তার ঘরে কখনো সে ফ্যান লাগায় না। ভাই, যেই স্ত্রী সালমান শাহ ফ্যানে লটকাইছে দেখে তার ঘরে ফ্যান লাগে না, সেই স্ত্রীর তো অন্য কোনো স্বামীকে তার স্বামী হিসেবে স্থানই দেওয়ার কথা না। যে একজনকে সে স্বামী মনে করছে, সে পৃথিবীর আর কাউকে সে স্বামী ভাবতে পারবে না। সে স্বামীর জায়গায় আরো ৩-৪ জনকে কিভাবে স্থান দেয়? আর তার যে জায়গাটা, তার যে কথাটা, যে তার পুরো বাড়ি হচ্ছে সেন্ট্রাল এসি, তার ড্রয়িং রুমে এসি, তার শোয়ার ঘরে এসি, তার খাবার ঘরে এসি। আমি যদিও দেখি নাই, বাট তার বাসার যে আভিজাত্য, সেই আভিজাত্য থেকে আইডিয়া করা যায় পুরো বাসাটাই সেন্ট্রাল এসি, হয়তো বাথরুমেও এসি আছে। খোঁজ দিয়ে দেখতে পারেন, আমি যাই না, খোঁজ দিয়ে দেখতে হবে। আমি একটা আমার এক বন্ধুর বাসায়, আমি আমি কেউ কখনো বাথরুমে এসি বা ফ্যান লাগায় এই আইডিয়া আমার ছিল না কখনো। তো আমার এক বান্ধবীর বাসায় আমি একবার বেড়াতে গেছিলাম। তো বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে আমি অন্যের বাসায় বেড়াতে গেলে সাধারণত ওয়াশরুমে ইউজ হয় না, করি না, কারণ অল্প সময় থাকি, চলে আসি। তো ওই দিন যে কোনো কারণে তার বাথরুম আমার ব্যবহার করতে হয়েছে, এবং গিয়ে দেখি তার কমোড বরাবর উপরে একটি ফ্যান সেট করা। মানে বিষয়টা একটু অন্য অ্যাঙ্গেলে ছিল, ফ্যানটা কেন সেট করা, কারণ তার বাবা বয়স্ক, হার্টের পেশেন্ট, গরমে সমস্যা হয়, যে এই কারণে ফ্যানটা দিয়ে রাখছে কমোডের উপরে। কিন্তু এই যে আরাম, ভাই ৫ থেকে ১০ মিনিট সে টয়লেটে যাবে, সেখানেও একটা ফ্যানের ব্যবস্থা। এই আরাম আয়েশ, এগুলো নিয়েই তো তারা থাকে। সামিরার যে বিলাসী জীবন, সে কেন মুস্তাককে ছেড়ে সে ইশতিয়াককে কেন বিয়ে করলো? পয়সার জন্যে? কেন? এই কেন উত্তরটা কি সে দিয়েছে কোথাও? আমি জানি না দিয়েছে কিনা। মুস্তাক কি বলেছে কেন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেল? আমি জানি না বলেছে কিনা। কিন্তু সামিরার এখন পালাইতে হইছে। বারবার ঘু তুমি
খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। এই যে ঘুঘুর মতো তিনি প্রতিবার বলে আসছেন যে আমাকে ডিবি জেরা করেছে, আমাকে পিবিআই জেরা করেছে, আমাকে অমুক জেরা করেছে, আমাকে অমুক চার্জ করেছে, আমি একটা ট্রমার মধ্যে ছিলাম, এই জন্য কারোর সাথে কথা বলতে পারিনি। ভাই, জেরা যখন, মানে বিষয়টা এরকম যে উপর থেকে বলে দিছে, এই তুমি যাও, জাস্ট একটা ফর্মালিটি মাত্র, তোমাকে কিছু কোশ্চেন করবে, চলে আসবা, কারণ অল আর সেট, অল আর সেট। তো আমি জানি না অল আর সেট কি না, আমি এটা ধারণা করেও বলা ঠিক না, তারপরেও বিষয়টা যদি এরকম হয়, কুমকুম আলমগীর, আলমগীর কুমকুম আমার যদি কথাটা সত্য হয় যে হীরা সাহেব শেখ কামালের বন্ধু, শেখ হাসিনার ছোট ভাই, তাইলে তো হলার সেটই হবে। নিজেরা নিজেরা পুলিশ চলে আসবে বাসায় জেরা করার জন্য, তার পুলিশের কাছে যাইতে হবে না। সাবিরাকে কি 164-এ জেরা করা হয়েছে? আছে কোনো ইনফরমেশন আছে সাবিরার 164? আমার জানা নাই। যদি কেউ জেনে থাকেন একটু আমাকে জানাবেন কমেন্ট করে। আমি বলছি না সাবিরা সালমান শাহকে হত্যা করছে, এই কথাটা আমি বলছি না, কিন্তু সাবিরার সালমান শাহ মারা যাওয়া পরবর্তী যে চলাফেরা, তার যে অ্যাক্টিভিটি, তার যে কথাবার্তা, তার যে আচরণ, এগুলো আমি দেখি নাই, ইন্টারভিউতে পড়ছি। এই সমস্ত কিছুই না প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্ন, প্রশ্ন আর প্রশ্নর জন্ম দেয়। সালমান শাহ মারা গেছে, সে যে রুমে, তার বেডরুমে না, আরেক রুমে, সেই আরেক রুম থেকে সালমান শাহকে নামানো হলো, তারপর তাকে গোসল করানো হলো, তারপর তাকে আরেক রুমে নেওয়া হলো, তারপর তাকে পায়ে মালিশ করতে থাকা হলো, এত কিছু করতে থাকা হলো, অথচ সালমান শাহর সামনের যে দুইটা ফ্ল্যাট, প্রতিবেশী যাদেরকে আমরা বলি, সেই প্রতিবেশীকে কাউকে জানানো হয় নাই। এটা সালমান শাহর মামা আমাকে, মামার মুখ থেকে শোনা। সালমান শাহর বাসার সামনেই একজন সিলেটি পরিবার ছিল, সেই পরিবারের ট্রেস পাওয়া যাচ্ছে না, তারা এখন কোথায়, কি অবস্থায় আছে। সালমান শাহর ফ্ল্যাটের দরজার সামনে আরো দুইটা ফ্ল্যাট ছিল, এই দুইটা ফ্ল্যাট থেকে কেউ তাদেরকে ইনফর্ম করা নাই। আরে ভাই, কোন, আপনার স্বামী ঠিক আছে ভাই, আপনার স্বামী মেনে নিচ্ছি, আপনার কষ্ট হবে উনি মারা গেলে, আপনি হতবিহ্বল হয়ে যাবেন, কিন্তু প্রথম ইনফরমেশনটা, প্রথম ফোনটা তো সালমান শাহর ভাইকে করতে হবে, যে ভাইয়া তাড়াতাড়ি আসো, কি হয়েছে দেখে যাও। বা তার বাবা 1 ঘন্টা আগে তার বাসা থেকে গেছে, 1 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে আর পরে ইনফরমেশন পাইছে, প্রথম ফোনটা তো তার বাবার কাছে যাবে, যে তাড়াতাড়ি আসেন, কি হয়েছে জানি না। 1 ঘন্টা পরে তারা কি, মানে সামিরা বলছে যে আমি অনেকবার ডেকেছি, দেখেন একটা পয়েন্ট দেখেন, সামিরা তার বাবাকে বলেছে আমি অনেকবার ডেকেছি, উঠবে না, সে এখন উঠবে না, তাকে ঘুমাতে দেন। সে কখন ডাকছে? সে যদি ডাইকেই থাকে, সে যদি সালমান শাহকে ডেকেই থাকে, তার মানে সালমান শাহ তো ফাঁসি দেওয়া ঝুলন্ত অবস্থায় নাই, সে বেডে আছে। আর তার দরজা লক করা ছিল, তারপরে চাবি দিয়ে খুলে তারপর তাকে বের করা হয়েছে ডেকে টেকে, অনেক ইনফরমেশন। আমি জানি না সেই দরজার বাইরে থেকে কোনো জানালা ছিল না কিনা দেখার, অনেক কিছু, অনেক প্রশ্ন জন্ম দেয়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হয়, এই প্রশ্নগুলোই আসলে রহস্য তৈরি করে। হয়তো সামিরা সারা রাত তাকে ডাকেই নাই, হয়তো সামিরা মানে সালমানকে একটু ঘুমাতে দিতে চেয়েছিল, তাই তার বাবাকে মিথ্যা কথা বলেছে যে হ্যাঁ ডেকেছি, সে উঠে নাই, রাত করে ঘুমাইছে, আর একটু ঘুমাক। কিন্তু সামিরা সালমান শাহকে হয়তো আরেকটু ঘুমাইতে দিতে চাইছে, কিন্তু সালমান শাহ তো আজীবনের জন্য ঘুমিয়ে গেছে, তার সেই ঘুম আর ভাঙে নাই। সালমান শাহর বাবার আর দেখা করা হলো না, সালমান শাহর সঙ্গে কত কথা ছিল বলার। কুমকুম বাবারে আগের রাতে ফোন করে বলছে আমি চলে আসতেছি ডিভোর্স দিয়ে, মামা তোমার সাথে অনেক কথা আছে। যেই ছেলের অনেক কথা থাকে
মামাকে বলার জন্য, যেই ছেলের সঙ্গে শেয়ার করার জন্য তার বাবার অনেক কথা থাকে। এই কথাগুলো আমি জানি না কেউ যখন সুইসাইড করে সেই সময় সেই পরিস্থিতিতে তার মাথায় কি কাজ করে। আদৌ কি এটারে তো সুইসাইড বলা যাবে না। ১ম এ শেষ মানে কনটেন্টটা শেষ করব এখানে। এটারে এখন আর সুইসাইড বলা যাবে না। কারণ আদালত এটাকে হত্যাকাণ্ড বলেছে। এখন যদি কেউ এটাকে সুইসাইড বলে, এখন যদি কেউ এটাকে আত্মহত্যা বলে, তাহলে আদালতকে অবমাননা করা হবে। লেওঠেলা, লেওঠেলা। সালমান শাহ মারা যাওয়ার পর থেকে যারা গলা ফাটিয়ে চেঁচিয়ে বলেছেন এটি আত্মহত্যা, তারা এখন আর এটিকে আত্মহত্যা বলতে পারবে না। কোর্টের এই রায় পরবর্তী তাদের সেই ইন্টারভিউ আমি দেখতে চাই। তারা কি এখনো এটাকে আত্মহত্যা বলছেন বা বলতে চান? রিসেন্ট কিছু ইন্টারভিউজ দেখি আর রায়ের পরে অনেকেই দেখি যে বলে যে এটা হত্যাকাণ্ড, এটা আত্মহত্যা। বলেই আবার একটু শুধরে নেয় যে না, আদালত তো রায় দিয়ে দিচ্ছে, এখন তো আর আত্মহত্যা বলা যাবে না। তখন একটু শুধরে নেয়। যেটা আত্মহত্যা না হত্যাকাণ্ড সেটা এই জিনিসটা উদ্ঘাটন করতে হবে। এই বিষয়টা জানতে হবে। এই জন্যই বলছিলাম হাকিম ডরে, হুকুম ডরে না। আদালতের রায় কিন্তু হয়ে গেছে। অন্য কোনো বিচারক হয়তো আসবে। কিন্তু তার যে হুকুম, সেই হুকুম তো সে টলাইতে পারবে না। সেই হুকুমে তদন্ত হবে। তদন্তে কি বেরিয়ে আসে সেটা পরবর্তীতে জানা যাবে। এখন কথা হচ্ছে গিয়ে যে এই তদন্তের প্রক্রিয়াতে কি কোনো গড়িমসি হচ্ছে? তারা কি ঢিলামি করতেছে? করতে পারে। একটা মানে ভাই বিশ্বাস নাই। প্রশাসনে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে। হয়তো যার কাছে মামলাটা করে আসছে সে খুব ভালো মানুষ। কিন্তু তার বড়জন, তার বড়জন, তার বড়জন এনারা তো কমান্ডে চলে। উনি চাইলেই কিছু করতে পারবেন না। উনার সিনিয়র যদি তাকে অফ করে রাখে। তো উপর থেকে কোনো চাপ আছে কিনা এটা তো আমরা কেউ জানি না। তো যাই হোক ২৯ বছর পরেও যখন এটা নিয়ে হত্যাকাণ্ড হিসেবে তদন্ত চলছে, তার মানে যত বছরই হোক না কেন ২৯ বছর পরে এসেও যখন সালমান শাহর ভক্তরা মানববন্ধন করছে, হত্যার বিচার চাইছে, এটা যতদিন না পর্যন্ত বিচার হবে ততদিন পর্যন্ত সালমান শাহর ভক্ত প্রতিটা ঘরে ঘরে জন্মাবে। আজকে এমনও সালমান শাহর ভক্ত আছে যারা সালমান শাহকে জীবদ্দশায় দেখে যেতে পারে নাই, দেখা দূরের কথা, একটু জানে নাই যে সালমান শাহ বেঁচে আছে। মানে সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহর ভক্ত তৈরি হয়েছে, এরকম কয়জন হিরো আছে ভাই পৃথিবীতে? এই বিষয়টা নিয়ে আমি আরেকটা কন্টেন্ট পরে করব। আজকের কন্টেন্টটা দীর্ঘ হয়ে যাচ্ছে। খুব দ্রুত সালমান শাহর হত্যাকারীদের বা হত্যাকাণ্ডে যারা জড়িত এই আসামি যাদেরকে মামলায় যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে খুব দ্রুত বিচারের আওতায় নিয়ে আসা হোক। তাদেরকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা হোক। খুব দ্রুত এটার সমাধান হোক। ২৯ বছর ধরে অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসছে ভাই, যারা ২৯ বছর ধরে অপেক্ষা করছে তাদের কষ্টটা কেউ বুঝতে পারবে না। আপনি ধরেন আপনার প্রিয়জনের জন্যে, সাপোজ আপনার ঘরের একজনের বা সাপোজ আপনার একজন অধীনস্থ কারোর জন্যে কোথাও অপেক্ষা করে দেখেন তো। আপনি কাউকে বলবেন যে আমি অমুক জায়গায় আছি তুমি আসো, সে আসতেছে না। কেন আসতেছে না জানেন না। কখন আসবেও কিনা সেটাও জানেন না। আপনি অপেক্ষা করতেছেন। কত মিনিট অপেক্ষা করবেন? কতক্ষণ অপেক্ষা করবেন? কত দিন অপেক্ষা করবেন? আপনার ধৈর্যের লেভেলটা কোন জায়গায় চলে যাবে? তাহলে চিন্তা করে দেখেন ২৯ বছর ধরে যারা অপেক্ষা করছে তাদের ধৈর্যটা কত কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সো তাদেরকে লাইনচ্যুত করা সম্ভব না। এইবার এই মামলার রায় হবেই।